বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম ট্রিপলি অ্যানালাইসিস পরিবারে। আমাদের আজকের বিষয় হলো রেজোন্যান্স গাইডের ট্রানজিস্টরের ম্যাথ সলিউশন। বেস রেজিস্টার অফ ফিক্সড বায়াস মেথডের যে 9টা ম্যাথ আছে, প্রথমে এই 9টা ম্যাথ আজকের এই পার্টে সলিউশন করা হবে, আর একই মেথডের বাকি যে ম্যাথগুলো আছে এটা পরের পার্টে সলিউশন করা হবে ইনশাল্লাহ। এবং 5th এডিশন থেকে 1st এডিশন পর্যন্ত সবই ম্যাথের ক্রম একই আছে, একই ম্যাথগুলোই আছে, তো এগুলো সলিউশন করা হবে। এখন 1 নম্বর ম্যাথটা দেখব। তো এই ম্যাথ করতে কিছু সূত্রের প্রয়োজন, সেই সূত্রগুলো এখন লিখে দেব। আগে সূত্রগুলো লিখে আমরা ম্যাথটা করব। তো প্রথমে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে ইমিটার, বেস, কালেক্টর, একটা ট্রানজিস্টর। তো মানে সহজভাবে যদি আমরা বুঝি যে দুইটা পথ থেকে কারেন্ট আসছে, ই দিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে ই সমান সমান এই যে বি প্লাস সি। তো এটা কি মানে কারেন্ট, তো কারেন্ট বলছি, এগুলো কি কারেন্টের চিহ্ন হলো না, তাহলে আই ই সমান সমান আই বি প্লাস আই সি। প্রকৃতপক্ষে এটাই বোঝানোর চেষ্টা করছি যে ইমিটার দিয়ে যে কারেন্টটা আসবে সেটা কালেক্টর এবং বেজের যে সম্মিলিত কারেন্ট সেটা। তো ইমিটার কারেন্ট সমান সমান কি লেখা যাবে যে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্টের সম্মিলিত যেটা, এটা হচ্ছে ইমিটার কারেন্ট। আরও কিছু সূত্র জানা প্রয়োজন, সেটা হলো আলফার সঙ্গে বিটার সম্পর্ক, যেগুলো এইগুলো জানা প্রয়োজন। যে আমরা জানি কি যে আই সি সমান সমান বিটা আই বি। আরও কিছু সূত্র আছে, এগুলা প্রয়োজন, যেমন আলফা সমান সমান বিটা বাই 1 প্লাস বিটা, আবার বিটা সমান সমান আলফা বাই 1 মাইনাস আলফা। এইগুলার প্রমাণ আছে, যদি প্রমাণগুলো করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়, কখনো ভুল হবে না। এগুলা হলেই সব ম্যাথ করা যায়। তো এখন এই 1 নম্বর ম্যাথে কি বলছে, বিটার মান দেওয়া আছে, বেস কারেন্টের মান দেওয়া আছে, ইমিটার কারেন্ট নির্ণয় করতে হবে। তো এখন আমরা এখান থেকে দেখি এই সূত্রটা অ্যাপ্লাই করে হয় কিনা। আমি বিটার মান জানি আর আইবির মান জানি, তাহলে আইসি বের হবে অবশ্যই। যে আইসি সমান সমান বিটার মান কত, বিটার মান হচ্ছে 50, আর আইবির মান 20 মাইক্রো। মাইক্রো মানে হচ্ছে গুণ 10⁻⁻6। এটা 10⁻⁻6 যখন গুণ করলাম তখন এটা অ্যাম্পিয়ার হয়ে গেল। যেহেতু এখানে আমি আইসি, এখানে যে মান করব আইসির মানটা সেই মানে আসবে। এখন কিন্তু আমি 10⁻⁻6 গুণ দিয়েছি, মানে এখন যে মানটা আসবে সেটা অ্যাম্পিয়ার এককে আসবে। তাহলে কত হয় দেখি, তাহলে এটার মান হলো কত, 1 গুণ 10⁻³ অ্যাম্পিয়ার। এখন এই 10⁻³ সমান সমান মিলি বলা যায়, 10⁻³ কে বলা হয় মিলি। তো তাহলে এই 10⁻³ কে যদি মিলি হয় তার জন্য এম লিখলাম, তাহলে থাকে কি 1, তার মানে 1 মিলি অ্যাম্পিয়ার। আইসির মান হলো 1 মিলি অ্যাম্পিয়ার। এখন কি বের করতে হবে, আইই। এখন আইই সমান সমান আমরা কি জানি, আইসি যোগ আই বি। আইসির মান কত হয়েছে, 1 গুণ 10⁻³ অ্যাম্পিয়ার, আর আইবির মান আছে 20 গুণ 10⁻⁻6 অ্যাম্পিয়ার। এখন এই দুইটা যোগ করলে যেটা বের হবে সেটা ইমিটার কারেন্ট। তাহলে এটার মান হলো 1.02 গুণ 10⁻³ অ্যাম্পিয়ার। এভাবে রেখে অ্যান্সার করে দিলেও ভুল নেই। যদি একটু অন্যভাবে লিখতে চাই, 1.02 মিলি অ্যাম্পিয়ার, মিলি লিখলাম 10⁻³ জন্য, এটা লিখলেও সমস্যা নাই। এই ম্যাথের উত্তর এটাই, ইমিটার কারেন্ট। 2 নম্বর ম্যাথের জন্য কিছু সূত্র জানা প্রয়োজন, মাস্ট বি। এই সূত্র ছাড়া এই ম্যাথ করা সম্ভব নয়। তার ভিতরে একটা সূত্র, এখানে দুইটা চিত্র আঁকছি, দেখলে বুঝবেন যে একটা চিত্র আঁকছি যেটার বেজ ওপেন, বেজে কোনো সিগন্যাল দেওয়া নেই। যদি বেজে ওপেন থাকে সেই অবস্থায় আইসিও, এই দুইটা পয়েন্টের ভিতরে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হচ্ছে আইসিও। আর একটা যে ইমিটার ওপেন, এখানে বেস কিন্তু কমন, তার মানে বেস কিন্তু ওপেন না, ওপেন আছে ইমিটার। তো এই অবস্থায় এই সি আর বি এর ভিতরে প্রবাহিত কারেন্ট, মানে এই অবস্থায় কালেক্টর কারেন্ট কেমন হয় তার জন্য একটা সূত্র আছে, সেটা কি, যে যদি বেজ ওপেন থাকে তাহলে আইসি সমান সমান হবে যে বিটা আই বি প্লাস আইসি আইসি ই ও। আর যদি এটা ওপেন থাকে, আমি বোঝাচ্ছি এটা, যে আইসি সমান সমান আলফা আই ই প্লাস আইসি বি ও।
এটা মনে রাখার সহজ যুক্তি হলো যে যখন বেজ ওপেন তখন দেখেন এর ভিতরে বি নাই, আর এখানে যখন বি নাই তখন বিটা এখানে আসবে। তার মানে দুটোই আইসি, কিন্তু একটা বেজ ওপেনের ক্ষেত্রে আর একটা ইমিটার ওপেনের ক্ষেত্রে। যখন ইমিটার ওপেন যখন বেজ ওপেন তখন এখানে বি থাকবে না, যখন ইমিটার ওপেন তখন এর ভিতরে ই থাকবে না। তো যখন এর ভিতরে যেটা থাকবে না সেটা এখানে থাকবে। এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি, এটা কিন্তু বই খাতায় কোথাও লেখা নাই, আমি যেভাবে বুঝি সেটা আর কি বলছি। যে যখন বেজ ওপেন তখন বিটা এর ভিতরে থাকবে না, সেই বিটা কোথায় থাকবে? এখানে। আবার একইভাবে যখন ইমিটার ওপেন তখন ইটা এর ভিতর থাকবে না, সেইটা থাকবে এখানে। তাহলে দুটোই আইসির মান। কিভাবে আইসি নির্ণয় করতে হয়? তাহলে আইসি কি হলো? আইসি ইকুয়াল টু বিটা আইবি প্লাস, প্রকৃতপক্ষে যদি এটা না থাকতো তাহলে কিন্তু আইসি সূত্র হতো এটা, যে আইসি সমান সমান বিটা আই বি, অথবা আইসি সমান সমান আলফার সম্পর্কে যদি করি তাহলে আই ই। কিন্তু যেহেতু একটা করে ওপেন থাকছে, ওপেন থাকার জন্য এই দুইটা বসাতে হয়। কোনটা হবে? যদি বেজ ওপেন থাকে তাহলে আইসি ই ও, আর যদি ইমিটার ওপেন থাকে তাহলে থাকে আইসি বি ও। আমি মনে হয় এটা বোঝাতে পারছি। এখন যে ম্যাথের যে মানগুলো দেওয়া আছে, এখন বের করতে হবে কি? আই ই আর আইসি। তো এখন আরও কিছু সূত্র আমি আগের ম্যাথে লেখাই দিছিলাম, যে বিটা সমান সমান কি? আলফা বাই 1 মাইনাস আলফা। এখান থেকে কি বেরোবে? বিটার মান। এখানে কিন্তু আমার আলফার মান দেওয়া আছে। এখন কি সূত্র বের করতে হবে? আইসি অথবা আই ই, এই দুইটা মানই বের করতে হবে। তো একটা একটা করে বের করব। এখানে দেওয়া আছে আইসি বি ও। শুধু এই ম্যাথটা করার জন্য আরও একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো যে আই সি ই ও 1 মাইনাস আলফা সমান সমান আইসি বি ও। এটা কেন মনে রাখতে হবে? এটা ডেরিভেশনটা আসলে অনেক বড়। ডেরিভেশনটা বোঝার থেকে যদি এটা আমি মনে রাখতে পারি তাহলে ক্লোজ। একটাই ম্যাথ আছে এই বইয়ে। তো তার জন্য যদি এই সূত্রটা মনে রাখতে পারি যে আইসি ই ও 1 মাইনাস আলফা ইকুয়াল টু আইসি বি ও, এটা মনে রাখতে পারলে হয়ে যাবে। এখন আসি ম্যাথে। এতক্ষণ সূত্র বোঝালাম, এখন আসি ম্যাথে। তো এখানে আমার বিটার মানটা লাগবে, এজন্য ওটা পরে বের করি, যেহেতু এই মানগুলো আমার আছে এটা করে নিই। তাহলে আইসি বি ওর মান কিন্তু দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? এই যে 6 মাইক্রো অ্যাম্পিয়ার। আইসি ই ওর মান দেওয়া নেই। তাহলে এই যে আইসি ই ও 1 মাইনাস আলফার মান 0.98, আর আইসি বি ওর মান আছে 6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6। এখন আইসি ই ও শুধুমাত্র এটাই আননোন আছে, সো এখান থেকে আইসি ই ওর মানটা বের হয়ে যাবে। তাহলে কত আসে দেখি? আই সি ই ও সমান সমান, তাহলে এটার মান হলো কত? 3 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আইসি ওর মান পেয়ে গেলাম। এখন বের করব, আমরা প্রথমে বের করব আইসির মান। তো আইসির মান কত হয় দেখি? আইসি সমান সমান কি জানি? যে যেহেতু বিটা জানি, তাহলে বিটা আই বি প্লাস আইসি ই ও। বিটার মান কত? বিটার মান এখান থেকে কত আইছিল, এখন আমাদের এটা বের করে নিতে হবে। এটার মান কত? 0.98, 1 মাইনাস 0.98, এটা কত আসে দেখি। বিটার মান পাইছি 49। তাহলে 49 গুণ আইবির মান কত? 100 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস আইসি ই ওর মান 3 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটা হবে আমার আইসির মান। তাহলে এটার মান হলো 5.2 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। এখন আইসির মান পেয়ে গেছি, আইবির মান জানি। এখন কিন্তু আই এর মানটা বের হয়ে যাবে খুব সহজে। কিভাবে? আমরা জানি আই ই সমান সমান আইসি যোগ আই বি। আইসির মান কত? 5.2 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু ওইটা যেহেতু মাইক্রো আছে দরকার নেই, আমার যা আছে তাই বসালাম, মাইনাস 3। আর আইবির মান কত? আমি নিচে লিখলাম এটা 100 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা হবে কি? আই ইর মান। তাহলে এটার মান হলো 5.3 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। এটা আর একটু সুন্দর করে লেখা যায় 5.3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা হলো আই এর মান। এই শুধু এই একটা অঙ্কের জন্য এই সূত্রটা একটু ব্যতিক্রমধর্মী সূত্র, এটা মনে রাখতে হয়, তাহলে সুবিধা হবে। 3 নাম্বার যে ম্যাথ, এটা খুবই সহজ একটা ম্যাথ। এটার জন্য শুধু আলফা বিটা সম্পর্কটা জানলেই হবে। সেই সম্পর্কটা কি? আমরা জানি যে আলফা সমান সমান বিটা বাই 1 প্লাস বিটা, আর বিটা সমান সমান কি জানি? আলফা বাই 1 মাইনাস আলফা। ব্যাস, শুধুমাত্র এই সূত্রে মান বসালে আমার
বিটার মান বের হবে বা আলফার মান বের হবে। তো এই ম্যাথে কি বলছে যে আলফার 3টা মান দেওয়া আছে, বিটার মান নির্ণয় করতে হবে। তাহলে যে প্রথম যে আলফার যে মানটা দেওয়া আছে সেটা থেকে করি। যে আলফা 1 এর মান দেওয়া আছে, তার মানে আমি বিটা বের করব। এটার মান যেটা সেটা বসাবো 0.98 বাই 1 মাইনাস 0.98। এটা করলে হয় বিটার মান হয় 49। আবার আরেকটা মান দেওয়া আছে, বিটার আরেকটা মান দেওয়া আছে, আলফার আরেকটা মান দেওয়া আছে, বিটার মান নির্ণয় করতে হবে। তাহলে সেটা আবার বিটা সমান সমান একইভাবে আলফার যে মান সেটা বসালাম 0.99 আর নিচে হলো 1 মাইনাস আলফার মান 0.99। দেখি এটার মান কত আসে। তাহলে এটার মান আসে কত? 99। একইভাবে 3 নম্বরে যে মান দিয়েছে আলফা, তার জন্য বিটার মান কত আসে একটু দেখি। যে 0.9 1 মাইনাস 0.9, এটা করলে হয় 9। ব্যাস, এটাই। শুধুমাত্র এই সম্পর্ক দুইটা জানতে পারলে এই মানগুলো বের করা ইজি। 4 নম্বর ম্যাথে কি বলা আছে যে একটি কমন বেস ইমিটারের ইমিটার কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার এবং ইমিটার ওপেন অবস্থায়। আমি কিন্তু আগের ম্যাথটা করার সময় বলছিলাম যদি ইমিটার ওপেন হয় তাহলে এখানে কি হয় না, ইমিটার হয় না। এখন তাহলে আইসিবিওর মান এটা, যদি ইমিটার ওপেন অবস্থায় থাকে তাহলে ইমিটার এখানে হবে না, তার মানে এখানে যে মানটা আছে এটা আইসিবিওর মান। তারপরে আইসির মান কত চাইছে, আর কারেন্ট গেইনের মান দেওয়া আছে 0.95। এখন কি বের করতে হবে, আইসি। এখন এই সূত্র থেকে শুধুমাত্র একটা সূত্র, যে আইসি সমান সমান, যেহেতু আলফার সাথে সম্পর্ক আছে তাহলে আলফা আই ই প্লাস এইটা যেখানে ই আছে তাহলে এখানে পরেরটা কি হবে না, ই হবে না, আইসি বি ও। এবার দেখি যে মানগুলো দেওয়া আছে কিনা। আলফার মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, আইসি বি এর মান দেওয়া আছে, শুধু মান বসালেই অঙ্ক শেষ। আই এর মান কত দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার, তার জন্য 10⁻³ প্লাস আইসিবি এর মান দেওয়া আছে কত 100 মাইক্রো অ্যাম্পিয়ার, তার জন্য 10⁻⁶। এই দুইটা যোগ করলে কি পাবো, আইসির মান পেয়ে যাব। তাহলে এটার মান হলো 1.05 গুণ 10⁻³ অ্যাম্পিয়ার। এটা যদি 10⁻³ তুলে দিতে চাই তাহলে হবে 1.05 মিলি অ্যাম্পিয়ার। 5 নম্বর ম্যাথে এমন একটা চিত্র দেওয়া আছে, বলছে লোড লাইন নির্ণয় করতে। তো এখন আমরা জানি যে একটা ট্রানজিস্টর মূলত অ্যাক্টিভ করে বেজ ভোল্টেজ, বেজের মাধ্যমে বায়াস করা হয়। তো এই বেজেই যদি কোনো সরবরাহ না হয় তাহলে কি ট্রানজিস্টর অ্যাক্টিভ হবে, ট্রানজিস্টর অ্যাক্টিভ হবে না। তার মানে এই ট্রানজিস্টরের বেজটাও গ্রাউন্ড করে দিছে, আবার ইমিটারও গ্রাউন্ড করে দিছে। তার মানে হলো যে বেজে কোনো সিগন্যাল নেই, বেজে কোনো সিগন্যাল নাই, এটা নো সিগন্যাল। তাহলে এখন কি হবে, লোড লাইন নির্ণয় করতে হবে। আমরা কি জানি লোড লাইনটা কি, আগে আমরা লোড লাইনটা এঁকে নিই, তাহলে কোনটার কোন মান বসাতে হবে এটা সহজে বসাই দেবো। লোড লাইনটা প্রকৃতপক্ষে এই যে এখানে বসে ভিসিসি, এখানে বসে আইসিসি স্যাচুরেশন, আর এর মাঝ বরাবর বা এদিকে একটা পয়েন্টে বসে আইসি, মানে এর ভিতরে যে কালেক্টর কারেন্ট যায় সেটা, আর একটা বসে ভিসি ইর মান। তাহলে এটা হলো সি, এটা হলো বি। এখন প্রথমে কি বের করতে হবে, ভিসিসির মান কোনটা, এটা। তাহলে এটা এখানে বসিয়ে দিলাম 12.5 ভোল্ট। এখন কি লাগবে, যে ভিসিই। এখন দেখি যে বেজে কোনো ভোল্টেজ নেই, কোনো প্রকার কোনো বায়াসিং নেই, বেজ কোনো সরবরাহ দিচ্ছে না, ফলে কি এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হবে না। আর ট্রানজিস্টর যদি অ্যাক্টিভ না হয় তাহলে কি আইসি যাবে। আসলে ট্রানজিস্টর একটা অ্যাক্টিভ ডিভাইস। অ্যাক্টিভ ডিভাইস কি, যে ডিভাইসগুলো বাইরে থেকে সরবরাহ দিয়ে অ্যাক্টিভ করতে হয় তাকে বলে অ্যাক্টিভ ডিভাইস। এই ট্রানজিস্টর তার ভিতরে একটা। এই অ্যাক্টিভ ডিভাইস হওয়ার কারণে বেজে যেহেতু কোনো প্রকার কোনো ভোল্টেজ সরবরাহ দিচ্ছে না, এই কারণে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হবে না। আর ট্রানজিস্টরটা অ্যাক্টিভ না হলে কালেক্টর থেকে ইমিটারে কোনো কারেন্ট যাবে না। আর তার কারণে আইসির মান কি হবে, আইসির মান হবে 0, আইসির মান হবে 0। এবার তাহলে ভিসি এর মান কি হবে সেটা দেখি। এখন এখান থেকে যদি আমরা একটা লুপ নিই, যদি আইসির মান 0 হয় তাহলে এখানকার ড্রপ 0, তো সেটা আমরা লুপ নিয়েই বোঝাবো। যে প্রথমে এটা 12.5 বিয়োগ আইসি ইন্টু আরসি মাইনাস ভিসিই ইকুয়াল টু 0। ইকুয়াল 0 কেন, যে ভিসিই ঘুরে আবার এই পয়েন্টে চলে আসছে। যদি কেভিএল দিই তাহলে এটা ড্রপ, তারপরে এটা ড্রপ, তারপরে এটা ড্রপ, তাহলে লুপ ক্লোজ হয়ে যাচ্ছে, এ কারণে 0 দিয়েছি। তো আইসির মান যদি 0 হয় তাহলে এই পার্টটা কিন্তু 0। তাহলে ভিসিটা আমি ওই পাশে নিয়ে চলে গেলাম, তাহলে এ পাশে কি থাকবে 12.5 আর এ পাশে থাকবে ভিসিই।
ই। তার মানে এখানে যদি কোনো ড্রপ না হয় তাহলে যেটা সরবরাহ ভোল্টেজ সেই ভোল্টেজটা এখানে যদি ভোল্টমিটার লাগায় আর এখানে যদি একটা পয়েন্ট দিই আর এখানে যদি একটা পয়েন্ট দিই তাহলে এখানে যেহেতু কোনো ড্রপ হয়নি এই ভোল্টেজটা এখানে শো করবে, কারণ এদিক থেকে এসে এখানে +12। এভাবে ভাবুন যে এখানে পাচ্ছে 12.5 ভোল্ট প্লাস আর এখানে 0, তাহলে এই ভোল্টটা এখানে কোনো ড্রপ নেই, এদিক থেকে ঘুরে এসে এখানে যদি আসে, এখানে যদি কোনো ড্রপ না হয় তাহলে এখানে কত পাবে 12.5 আর এখানে কত 0, এদিক থেকে ঘুরে 0। তাহলে দুইটার পার্থক্য, একটা ভোল্টমিটার প্রকৃতপক্ষে দুইটা পয়েন্টের ভোল্টেজের পার্থক্য নির্ণয় করে। তাহলে কত হবে যে 12 এখানে করি 12.5 বিয়োগ 0, তাহলে কত হলো 12.5 ভোল্ট। এই কারণে ভিসি এর মান আসছে 12.5। তাহলে এখানে এটা কত বসাবো 12.5। একইভাবে যদি এবার আইসির মান তো 0, আমরা জানি আইসির মান 0। এখন তাহলে আইসি স্যাচুরেশন কি? আইসি স্যাচুরেশন তখন হয় যখন এখানে ড্রপটা হয় 0, ভিসির মান যদি 0 হয়। তো এখানে ভাবুন যে এই একইভাবে যদি লুপ অ্যাপ্লাই করি, এখন এখানে কিন্তু আর আইসি না, পরের বার হবে এখানে স্যাচুরেশন, আইসি স্যাচুরেশন। এখন তাহলে ভিসির মান কত 0। এই ভিসিই কালেক্টর ইমিটারের ভোল্টেজ যখন 0 হয়ে যায় তখনই সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়, এ কারণে ভিসির মান হয়ে যাবে 0। তাহলে এরপরে কি হবে যে 12.5 সমান সমান এ পাশে হলো আইসি আর আরসি দিয়ে এটা ভাগ হয়ে যাবে, আরসির মান কত 2.5, এটা হবে স্যাচুরেশন। আবার বলছি, কখন সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে? যখন এখানে কোনো ড্রপ হবে না। তো সেই হিসাবে এখন তাহলে এখান থেকে লুপ নিয়েছি, এটা নিয়েছি, তারপর এটা। এখন আইসির মান কিন্তু 0 না, এখন আইসি আছে স্যাচুরেশন কারেন্ট কত যাবে সেটা বের করছি। এ কারণে তো ভিসির মান 0, তাই ভিসি বাদ দিয়েছি। তাহলে 12.5 থেকে যাচ্ছে, আর আইসি আরসি এই পাশে নিলাম, আরসিটা গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যায়। তাহলে এখন যেটা বেরোবে এটা আইসি স্যাচুরেশনের মান। তাহলে আইসি স্যাচুরেশন মান কত হলো 5 মিলি অ্যাম্পিয়ার। এখন এই 5টা কোথায় বসাতে হবে? এখানে, এই যে 5 মিলি অ্যাম্পিয়ার। আর যদি আপনার ওই ইসের মান বোঝায়, অপারেটিং পয়েন্টের মান চাই, তাহলে এখানে হবে 0, কারণ আইসির মান 0। অপারেটিং পয়েন্ট কত হবে 12.5, 0, এটাই হবে অপারেটিং পয়েন্ট। আর এটাই হলো প্রকৃত লোড লাইন, ডিসি লোড লাইন। 6 নম্বর ম্যাথ, এটা চিত্রটা আসলে বুঝে নিতে হবে। যদি চিত্র না বুঝতে চান সেভাবে হবে, তবে চিত্রটা বুঝে নিতে পারলে সবচেয়ে সুবিধা হয়। এখানে কি বলছে যে একটা আরসির মান দেওয়া আছে, মানে কালেক্টরের আগে যে রেজিস্ট্যান্সটা আছে, কালেক্টর রেজিস্ট্যান্স যেটা, সেটার মান দেওয়া আছে 4 কিলো ওহম, এবং আইসির মান দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার। তারপরে বলছে যে 1 নম্বরে যে ভিসিসির মান যদি 10 ভোল্ট হয় তাহলে কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট কত। আরেকটা আছে 2 নম্বরে আছে যদি আরসির মান 10 কিলো ওহম হয় তাহলে অপারেটিং পয়েন্ট কত। তো আমরা আগে বুঝি তো যে অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্টটা কি, সেটা আগে কিন্তু বুঝতে হবে। সেটা অনেকটা এখানে একটু দেখাই। এই যে এখানে যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে বলে কিউ পয়েন্ট। এখানে আগে আসে ভোল্টেজ, তারপরে আসে কারেন্ট, মানে এই দিকে এখানে ভিসিই আর এখানে হলো আইসি, এই দুইটা মিলে হয় কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। তো সেটা এখন করব। প্রথমে কি বলছে যে ভিসিসি, তো একটা রেজিস্টার এখানে আঁকছি যার ভিসিসি বা সরবরাহ ভোল্টেজ 10 ভোল্ট, তারপরে আরসির মান 10 কিলো ওহম। এখন বলছে আমার কি লাগবে, আইসির মান কিন্তু দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার, ভিসিইর মান কত। তো এখান থেকে এই পর্যন্ত যদি আমি একটা লুপ নিই তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। এর ভিতর দিয়ে কারেন্ট আছে আইসি কারেন্ট, তাহলে লুপ নিই। প্রথমে ভোল্টেজ কত 10 ভোল্ট, তারপরে এটা ড্রপ বানিয়ে নিতে হবে কারণ কেভিএল অ্যাপ্লাই করছি, তার জন্যে আইসি ইন্টু আর সি। এখন আইসির মান কত, আইসির মান 1 মিলি অ্যাম্পিয়ার। তো ঠিক আছে, এখানে আমরা এটা 1 লিখে দিলাম, মিলি অ্যাম্পিয়ার এটা মনে রাখলাম, বা এখানে লিখেই দিই, সমস্যা নেই, 10⁻³ তারপরে কি এই যে ভিসিই মানে কালেক্টর ইমিটার ভোল্টেজ, তাহলে ভিসিই এখন কিন্তু এখান থেকে এসে এই পর্যন্ত চলে আসছে, তার মানে এবার 0 লেখা যায়। তাহলে এই ভিসিটা এ পাশে মাইনাস আছে, যদি সমান সমানের ওই পাশে নিই তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে 10 - 1 গুণ 10⁻³ সরি, এখানে আরসির কিন্তু মান দেওয়া আছে, তাই এখানে আরসির মানটা বসাই দেব, সেটা ভালো হবে। তাহলে আর গুণ 10⁻³ তাহলে এত আর কষ্ট করা লাগবে না। তাহলে কি হলো
যে এই 10⁻+3 আর 10⁻³ একে অপরকে অপোজ করে এটা 0 হয়ে গেল। তারপরে মানে বাদ হয়ে গেল, 0 বললে আবার অনেক সময় মানে ভুল হয়ে যাবে, এর ভিতর 0 বসলে 0 হয়ে যাবে। তো +3 থেকে -3 বাদ দিলে কিছু থাকে না। আর এই 4 আর 1 গুণ করলে কত হবে, তাহলে এখানে হবে 4। আর এই পাশে VCটা যদি এই পাশে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে গেল VCE। তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত হয়, 6। তাহলে VCE এর মান হলো 6। তাহলে এখন অপারেটিং পয়েন্ট 1 নম্বরের জন্য আমরা পেয়ে গেছি। আগে ভোল্টেজ লিখতে হয়, কারণ এটা হলো অ্যাক্টিভ অংশ আর এটা রিঅ্যাক্টিভ অংশ। সবসময় কোনো কিছুর অনুপাত লিখতে হলে আগে অ্যাক্টিভ অংশ তারপর রিঅ্যাক্টিভ অংশ লিখতে হয়। তো অ্যাক্টিভ অংশের মান ভোল্টেজ কত হলো, VCর মান 6 আর ICর মান দেওয়া আছে 1। এটাই হলো কিউ পয়েন্ট। তো RCর মান যদি 5 হয় তাহলে কি হবে, সে আগের মতো আবার KVL অ্যাপ্লাই করব। সরবরাহ ভোল্টেজ এর সাথে কারেন্ট কিন্তু একই, কারেন্ট পরিবর্তনের কথা কিছু বলেনি, তাই কারেন্ট ওইটাই। তাহলে এখানে কি হবে, 5, 4 হবে না, এখন হবে 5। তারপরে VC = 0। তাহলে 5-এর সাথে এই যে 10⁻+3 আর 10⁻³ বাদ, তাহলে 1 আর 5 গুণ করলে হয় 5। তাহলে কত হলো, 5। তাহলে এখন 10 থেকে 5 গেলে কত থাকে, এখানে এই যে 5 ভোল্ট। তাহলে VCর মান কত হলো, 5। তাহলে পরের বার অপারেটিং পয়েন্ট কত হবে, এই যে 5 আর 1, কারণ 1 কারেন্টের মান দেওয়াই আছে। আর এই পয়েন্টে হয় IC স্যাচুরেশনের মান, আর এখানে হয় VCCর মান। 7 নম্বর এমন একটা চিত্র দেওয়া আছে, এখানে দেওয়া আছে নি ভোল্টেজ দেওয়া আছে আর বিটার মান দেওয়া আছে। বলছে যে ট্রানজিস্টরটা স্যাচুরেশনে আছে কিনা। আচ্ছা, আগে বুঝতে হবে যে স্যাচুরেশন আছে কিনা কিভাবে বুঝবো। দেখবো যে স্যাচুরেশনের যে কারেন্টের মান, সেই মানটা কত আর স্বাভাবিক অবস্থায় কত। যদি স্বাভাবিক অবস্থায় কারেন্টের মানটা স্যাচুরেশনের থেকে বেশি হয়ে যায় তাহলে বোঝা যাবে যে ট্রানজিস্টরটা স্যাচুরেশন আছে। আর যদি কম হয়ে যায়, স্যাচুরেশন কারেন্ট থেকে স্বাভাবিক যে কারেন্ট সেটা যদি কম হয়ে যায় তাহলে এটা স্যাচুরেশন নাই। এখন আমরা বের করব। তো ট্রানজিস্টরের এখানে এটা হলো বেস, এটা কালেক্টর, এটা ইমিটার, এটা হলো ইনপুট সাইড আর এটা হলো আউটপুট সাইড। এখন ইনপুট সাইডে একটা লুপ অ্যাপ্লাই করব, KVL অ্যাপ্লাই করে কি করব, এখানকার কারেন্টটা নির্ণয় করব। তাহলে দেখি কত আসে। তো এখান থেকে শুরু করি লুপটা, এখান থেকে শুরু করে এদিক থেকে ঘুরে এখানে আসবো। তাহলে প্রথমে হচ্ছে 3 মাইনাস, এটার ভোল্টেজ বানাতে হবে, কারেন্টটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোয়, এ কারণে মাইনাস। তাহলে IB, RBর মান হচ্ছে 10 কিলো ওহম, কিলোটা আমরা মাথায় রাখছি, -0.7 = 0, কারণ এখান থেকে এসে এখানে আসলো। এখন কথা হলো যে 0.7টা কি আসলো, এই যে B থেকে E পর্যন্ত আসলো, বেজ ইমিটার ভোল্টেজ। এখন VBE এটা হলো যে একটা ট্রানজিস্টর অ্যাক্টিভ করতে কি পরিমাণ ভোল্টেজ প্রয়োজন সেটা। তার মানে এই ট্রানজিস্টরের, এটা হলো সিলিকনের ট্রানজিস্টর, মোস্ট অফ ট্রানজিস্টর সিলিকন ধরে নেওয়া হয় যদি কিছু উল্লেখ করা না থাকে। তো একটা সেমিকন্ডাক্টর বা একটা PN জাংশন যদি সে আমার সিলিকনের হয় তাহলে সেটা অ্যাক্টিভ করতে প্রয়োজন 0.7 ভোল্ট। এ কারণে এখানে 0.7 দিয়েছি। তাহলে এখন কিন্তু IBটা বের হয়ে যাবে কিভাবে, যে এটা যদি এই পাশে নিয়ে চলে যাই তাহলে থাকে কত, থাকে আছে 3 বিয়োগ 0.7, এইটা থাকে। আর এইটা যেহেতু গুণ আকারে আছে তাহলে এই পাশে চলে গেলে এই বিয়োগটা এই পাশে গেলে প্লাস হবে। আর এখানে একটু দেখাই পরের লাইন, যে 3 বিয়োগ 0.7 = IB × 10। তাহলে এটা দেখেন এখানে লিখছি, আর IBটা এখানে রেখে দিলে 10টা এই পাশে গুণ এই পাশে চলে ভাগ হয়ে যায়, তাই এখানে ভাগ দিয়েছি। আশা করি এগুলো বুঝবেন, এগুলো খুব ইজি ব্যাপার, এই কারণে এটা এতটা গভীরে যাচ্ছে না। তাহলে দেখি এখন IBর মান কত আসে। তাহলে এটার মান আসে 0.23। এখন এখানে যে কিলোর হিসাবটা করছিলাম না, এই কিলোটা এখন নিচে চলে গেছে, যে 10টা কিন্তু নিচে চলে গেছে, এই কারণে এটা হবে মিলি অ্যাম্পিয়ার। তাহলে IBর মান পেয়ে গেলাম। এখন কিন্তু এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ICটা বের করতে পারবো। আমরা জানি কি IC = বিটা IB। তাহলে বিটার মান কত, বিটার মান হচ্ছে দেওয়া আছে 50 আর IBর মান কত 0.23। তাহলে কত হয় 11.5 মিলি অ্যাম্পিয়ার। 11.5 মিলি অ্যাম্পিয়ার কি হলো, ICর মান। ওকে, ইনপুটে লুপ নিয়ে আমরা IBর মান পেয়েছি, সেটা বিটার সাথে গুণ করে পাইছি ICর মান, এটা স্বাভাবিক ICর মান। এখন আউটপুট সাইডে ধরি স্যাচুরেশন আছে, স্যাচুরেশন অবস্থায় এই VCর মান কিন্তু হয় 0, VC এর মান হয় 0, মানে এখানে যদি কোনো ড্রপ না হয় তখনই সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়। এখন আমরা IC স্যাচুরেশন বের করব। আরেকটা জিনিস এই অঙ্কে দিয়ে দিয়েছি যে V নি ভোল্টেজ,
এটা যদি আপনি সহজভাবে বুঝতে চান তাহলে ভাববেন যে এই কালেক্টরের আগে এরকম জায়গায় এই ড্রপটা হচ্ছে। যদি এখানে ভেবে নেন তাহলে কোনো ঝামেলা হবে না, কারণ যখন ইনপুটের লুপ নিলাম তখন ভি নিউ ভোল্টেজ আসেনি, যখন এদিকতে আসলাম তখন কিভাবে হয় একটু দেখি। যে প্রথমে আছে কত 10 ভোল্ট মাইনাস এই যে আইসি, এই আইসিটা হলো আইসি স্যাচুরেশন, এখানে লিখি স্যাচুরেশন ইন্টু আরসি, আরসির মান কত 1 মাইনাস এখানে যে ড্রপটা, এখানেই ড্রপটা না ধরি যে এখানে নি ভোল্টেজ কত 0.2, তারপর আছে ভিসিই, এই কালেক্টর ইমিটার ভোল্টেজ ড্রপ শূন্য। কেন শূন্য? যদি শূন্য হয় তবেই স্যাচুরেশন কারেন্ট প্রবাহিত মানে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়, তার জন্যে ওইটা আর লিখছি না 0, তাহলে লুপ কিন্তু ক্লোজ হয়ে গেছে এজন্যে 0। এবার এই আগের মতো আইসিটা এপাশে নিয়ে যাব, তাহলে কি হবে যে আইসি সমান সমান 10 বিয়োগ 0.2 আর এই 1 গুণ আকারে তাই ভাগ, তাহলে এখন যেটা আসবে সেটা কি আসবে আইসি স্যাচুরেশনের মান হচ্ছে 9.8 মিলি অ্যাম্পিয়ার। এখন দেখি যে স্যাচুরেশন হলো 9.8 সর্বোচ্চ কারেন্ট, কিন্তু স্বাভাবিক অবস্থায় প্রবাহিত হচ্ছে কত 11.5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা থেকে অবশ্যই এটা বড়। 9.8 যদি যায় তাহলেই ট্রানজিস্টর স্যাচুরেশন, কিন্তু তাছাড়া অনেক বেশি যাচ্ছে, তার মানে অবশ্যই ট্রানজিস্টর স্যাচুরেশন। এটা যদি এভাবে লিখতে চান তাহলে এভাবে লিখতে হবে যে আইসি বড় কার থেকে, আইসি স্যাচুরেশনের থেকে আইসি বড়, এ কারণে অবশ্যই ট্রানজিস্টর স্যাচুরেশন অবস্থায় আছে। 8 নম্বর যে ম্যাথ, এমন একটা চিত্র দেওয়া আছে, এখানে বিটার মান দেওয়া আছে আর ট্রানজিস্টরটা স্যাচুরেশন অবস্থায় আছে, শুধুমাত্র এই কথাগুলো বলা আছে। এখন কি বের করতে হবে যে এই ভোল্টেজটা ভি এই ভোল্টেজটা বের করতে হবে। তাহলে আবার বলছে কি স্যাচুরেশন অবস্থায়, তার মানে এখানে যে কালেক্টর ইমিটার এর ভিতরে যে ড্রপটা সেটা কিন্তু শূন্য, ভিসি এর মান হবে শূন্য, কারণ এই ভিসি এর মান যখনই শূন্য হয় তখন এর ভিতরে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয় এবং স্যাচুরেশন অবস্থায় যায়। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে আউটপুট সাইডে কিন্তু লুপ নিতে পারছি, এটা যেহেতু গ্রাউন্ড হয়ে গেছে তার মানে এখানে কোনো ড্রপ নাই 0। তাহলে এখন আউটপুট সাইডে যদি লুপ নিই তাহলে কি হবে যে 10 মাইনাস এর ভিতরে প্রবাহিত কারেন্ট কি আইসি ইন্টু আরসি, আরসির মান 2, আর এরপরে আছে ভিসিই মাইনাস ভিসিই, যেহেতু ভিসির মান 0 তাহলে 0 লিখে যা, না লেখাও তাই, এটা যদি না লিখি কোনো সমস্যা নাই, তার মানে ওটা বাদ। এখন 10 মাইনাস আইসি ইন্টু 2 ইকুয়াল 0, তাহলে 10 সমান সমান আইসি ইন্টু 2, তাহলে এই 2টা এখানে কি আকারে আছে গুণ আকারে আছে, তো যেহেতু গুণ আকারে আছে ফলে এই পাশে যদি আনি তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এটা এখান থেকে মুছে দিলাম, তাহলে কি বের হলো আইসির মান, তাহলে আইসির মান কত হলো 5। এখন এই এককটা আছে কিলো ওহমে, তার মানে কারেন্ট হবে মিলি অ্যাম্পিয়ার, এটা গেল। এবার ইনপুটে লুপ নিতে হবে, নিলে আমার এই মানটা বের হবে। তার জন্য কি করতে হবে, এই ইনপুটে কিন্তু এর ভিতর দিকে আছে আইবির মান জানি না, আইবির মান বের করতে হবে। আমরা জানি আইসি সমান সমান বিটা আই বি, তাহলে এখানে বিটার মান জানি আর আইসির মান জানি, তাহলে আইবির মান বের হবে না, অবশ্যই এই বিটা এখানে গুণ আকারে আছে, তাহলে আইসিকে যদি আমরা বিটা দিয়ে ভাগ দিই তাহলে এখানে আইবির মান বের হবে। তাহলে এটা আমরা দেখি কত আসে, বিটার মান 200 আর এখানে এর সাথে গুণ 10⁻³ তাহলে আইবির মান বের হবে। অতএব আইবি সমান সমান 2.5 গুণ 10⁻⁵, এটাই পাশে একটু ক্লিয়ার করে লিখি যে আইবি সমান সমান 2.5 ইন্টু 10⁻⁵ অ্যাম্পিয়ার হলো। এখন আইবির মান পেয়ে গেলাম। এখন ইনপুটে যদি আমরা লুপ নিই মানে এইটা যে সরবরাহ ভোল্টেজ দিছি আর এই ড্রপ যদি যোগ করি তাহলে মোট ভোল্টেজ পাবো, মানে হলো এমন যে আমি বাজারে নিয়ে গেছি 100 টাকা, এখান থেকে 40 টাকা দিয়ে চিনি কিনেছি আর 60 টাকা দিয়ে কী করেছি অন্য কিছু কিনেছি। তাহলে এখন যদি বলি যে বাজারে কত নিয়ে গেছিলাম, তাহলে দুইটার যে খরচ এই দুইটা যোগ করলে কিন্তু আমি আমার বাজারে যেটা নিয়ে গেছি সেটা পেয়ে যাব। তার মানে এটা সেই বাজার নিয়ে গেছিলো আর এটা খরচ করছে এক জায়গায় আর এটা খরচ করছে এক জায়গায়, এই দুইটা মিলে কী হয়েছে এটা। তাহলে অথবা লুপ নিলেও একই কথাই আসবে, তাহলে বি সমান সমান এই যে আইবি ইন্টু আর বি প্লাস VBE। এখন দেখি মানটা কত আসে, যে 2.5
ইন্টু 10⁻⁻5 ইন্টু, এখন এটা কিন্তু যখন 10⁻5 লিখছি তখন কিন্তু অ্যাম্পিয়ার লিখছি, এটা যেহেতু কিলো ওহম তাহলে অবশ্যই 50-এর সাথে 10⁻³ গুণ দিতে হবে, প্লাস এই VBE আগের অঙ্কটাই এটা বোঝাইছি, বেজ ইমিটার ভোল্টেজ 0.7, এই দুইটা যোগ করলে কি হবে, VBBর মান বের হবে। তাহলে এটার মান হলো 1.95 ভোল্ট। এখন আমার যে কথা হলো যে একটা ম্যাথ করার আগে যেটা দেখতে হবে যে কি চাচ্ছে, কি বের করতে হবে, তার জন্য কি করা লাগবে সেটা করব। যেহেতু এটার ভোল্টেজ চাইছিল, তার মানে এই শাখার ড্রপগুলো যোগ করলে পাইতাম, কিন্তু এই শাখার কারেন্ট কিন্তু জানি না। এই শাখার কারেন্ট জানার জন্যে আমরা আউটপুটে লুপ নিয়ে আইসির মান বের করছিলাম, তারপরে আইবি বের করছি এবং তারপরে আইবি গুণ দিয়ে এটা ড্রপগুলো যোগ করে ভিভিপির মান বের করছি। 9 নাম্বার যে ম্যাথটা, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এডিশনে নাই, ফোর্থ এডিশনে আছে কিনা আমি জানি না, কিন্তু ফিফথ এডিশনে এই ম্যাথটা আছে। এই ম্যাথটা কিন্তু ওই এডিশনের বইগুলোতে নাই, এটা ব্যতিক্রমধর্মী ম্যাথ, সুন্দর একটা ম্যাথ। এখানে 1 নম্বরে বলছে যে ট্রানজিস্টরের পাওয়ার কত, পাওয়ার ডিসেপ্টেড কত, আর 2 নম্বরে বলছে যে এর পাওয়ার যদি 4500 মিলিওয়াট হয় তাহলে কি হবে, হোয়াট হ্যাপেন, কি হবে। আচ্ছা, তো এখন আমরা প্রথমটা পাওয়ারটাকে নির্ণয় করি। এখন কথা হলো যে আমি একটু আগেই কিন্তু বললাম যে একটা ম্যাথ দেখে প্রথমে বুঝতে হবে যে কি চাচ্ছে, তারপরে কি করতে হবে। বলছে যে ট্রানজিস্টরের পাওয়ার নির্ণয় করতে। এখন আমরা পাওয়ার পি সমান সমান কি জানি, পি সমান সমান, এটা তো ডিসি সার্কিট, পি সমান সমান ভিআই। তো কিসের, এটা ইনপুটের না আউটপুটের? অবশ্যই সব ডিভাইসের আমরা আউটপুটটাই হিসাব করবো। এখানে ট্রানজিস্টরের মানে আউটপুটটাই এখানে চাই, যে কত পাওয়ার লস হয়েছে। আউটপুট থেকে আমরা বুঝতে পারবো যে কত পাওয়ার ট্রানজিস্টরে লস হয়েছে, তাহলে আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট লাগবে। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথমে কারেন্টটা নির্ণয় করি। ইনপুটে যদি একটা লুপ নিই তাহলে কি হবে, যে 5 এটা সরবরাহ ভোল্টেজ মাইনাস আইবি ইন্টু এটা রেজিস্ট্যান্স 1 মাইনাস এই যে ভিবিই এর মান কিন্তু 0.7, কোনো কিছু বলা নেই। যদি কোনো ম্যাথে বলে দেয় যে সিলিকনটি জার্মেনিয়ামের তৈরি, তাহলে সেক্ষেত্রে 0.3 হতো, কিছু বলা নেই, তার মানে অবশ্যই এটা 0.7 হবে, 0, কারণ এখানে লুপ ক্লোজ হয়ে গেছে। তাহলে আইবির মান কত হবে, 5 মাইনাস 0.7/1 সমান সমান কত হবে, 4 মিলি অ্যাম্পিয়ার। এটা কি হলো, আইবির মান। এখন আমার লাগবে তো আউটপুট সাইডের কারেন্ট, তাই না? আমি আউটপুটের পাওয়ার নির্ণয় করব, তো আউটপুটে কোন কারেন্টটা যাচ্ছে, এর ভিতরে যাচ্ছে আইসি। এখন আমরা আইসি সমান সমান কি জানি, আইসি সমান সমান জানি বিটা আই বি। বিটার মান দেওয়া আছে 200, আইবির মান 4.3। এখন যেটা আসবে সেটা কি, আইসির মান মিলি অ্যাম্পিয়ার। এখন লাগবে কি, আউটপুটের ভোল্টেজ। আমরা আউটপুটের কারেন্টটা পেয়ে গেছি, এখানে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এটা তো গ্রাউন্ড হয়ে গেছে, এখানে আইসির কারেন্টটাই আউটপুট কারেন্ট। এখন আউটপুট ভোল্টেজ কত, আউটপুটে যদি আউটপুট তো একটা ট্রানজিস্টরের আউটপুট এখান থেকে হিসাব করা হয়, ভিসিটাই আউটপুট। তাহলে এই ভিসি ভোল্টেজ কত, আমরা যদি একটা লুপ অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পেয়ে যাব। সরবরাহ ভোল্টেজ কত, সরবরাহ ভোল্টেজ হচ্ছে 5। এখন এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে এখানে কোনো ড্রপ নাই। তারপরে সিই, তাহলে ভিসিই, তারপরে আর কিছু নাই, তাহলে 0। অতএব ভিসি এর মান কত হলো, 5 ভোল্ট। এখন কিন্তু আমরা পাওয়ারটা নির্ণয় করে ফেলতে পারবো। পি ইকুয়াল টু কি, আউটপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্ট। আউটপুট ভোল্টেজ কত, 5, আর কারেন্ট কত, 860 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কত আসে দেখি, 4300 মিলি ওয়াট। এটা কিন্তু সর্বোচ্চ, কারণ এখানে সর্বোচ্চ কারেন্টটাই প্রবাহিত হয়েছে এই অবস্থায়। তো এই পাওয়ারটা সর্বোচ্চ পাওয়ার, এখানে এটাই ব্যয় হয়েছে। এখন তারপরে কি বলছে, যদি পির মান 4500 মিলি ওয়াট হয় তাহলে কি হবে। এখন কথা হলো যে আপনি 50 কেজি নিতে পারেন, আপনার যদি 80 কেজি দেওয়া হয় কি হবে, আপনি পড়ে যাবেন, বসে যাবেন, না হলে ওটা ফেলাই দিবেন, এর বেশি কিছু হবে না। তো এখন ট্রানজিস্টর তো আরেকটা কাজ করতে পারেন, যে আপনি মাগো বা আল্লাহ গো বা বাবা গো বলে চিল্লাতে পারেন, কিন্তু ট্রানজিস্টর কিন্তু চিল্লাতে পারে না। ট্রানজিস্টর কি হবে, ও গরম হবে, গরম হয়ে যখন আর সহ্য করতে পারবে তখন পড়ে যাবে। তার মানে যে সর্বোচ্চ 4300 মিলিওয়াট, এরপরে আপনি আরও 200 মিলিওয়াট বাড়াই দিয়েছেন, তাহলে ও তো চিল্লাচিল্লি করবে, ও গরম হয়ে যাবে, গরম হয়ে পুড়ে যেতে পারে। এটাই হবে ও সর্বশেষ কাজ। তো যেটা দরকার এটাই দিব, এর বেশি দিতে যাব না, তাহলে ট্রানজিস্টর পুড়ে যাবে, এটাই মনে রাখবো। তো বেজ রেজিস্টার অফ ফিক্সড বায়াস মেথডের
যে প্রথম 9টা ম্যাথ ছিল 5th এডিশনের, সে 9টা এখানে সলিউশন করা হয়েছে। বাকি আরও 9টা আছে একই মেথডের, সেগুলো একটু অন্য পদ্ধতির, এ কারণে ওইগুলা পরের পার্টে করে দেবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন। আর যদি কোনো ম্যাথে সমস্যা হয় কমেন্টে জানাবেন, সলিউশন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।